কয়েকটি নক্ষত্র নিঃশেষে। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা 2। বৈশাখের সকাল। সকাল 7টা বাজতেই রোদের তেজ টের পাওয়া যায়। নওফেল নাফিকে স্কুলে দিয়ে নিজের অফিসে গিয়ে বসে। তার ব্যবসার মন্দা চলছে আজকাল। বিশিকের ব্যবসা ছাড়তে হয় কিনা এমন অবস্থা। জ্বালানির দাম বাড়ছে, পোষানো যাচ্ছে না, পুঁজি পুড়িয়ে যাচ্ছে, মুনাফা নেই। মাসকান্দা এলাকার রাস্তাঘাটের অবস্থা যা চমৎকার। গত দিনের বৃষ্টিতে নিশ্চয়ই কাদা পানিতে হাঁটু চুই হয়েছে। বিশিকের ব্যবসা ছেড়ে বিদেশ টিদেশ গেলে কেমন হয় এ ভাবনা আসে মাঝে মধ্যে। কিন্তু অ্যানি বা সাত্তার সাহেব কেউ রাজি হবেন না। সাত্তার সাহেবের কথা হলো, যাই হোক, ওই বিশিকে আমার 14 পুরুষ খেটে ব্যবসা খাড়া করেছে। তুই মরলে ওই বিশিকের ব্যবসায় মরবি নওফেল। আমি ব্যবসা ছেড়ে বিদেশে কাজ করতে গিয়ে যে নিমক হারামি করেছি, তোকে তা করতে দেওয়া হবে না। ব্যবসা আজ খারাপ হচ্ছে, কাল ভালো হবে। লেগে থাক, লেগে থাক। সকালে ঘুম থেকে উঠে নওফেল সামান্য একটু ব্যায়াম করার অভ্যাস আছে। বারান্দায় একটু হাত পা নেড়ে নেওয়া আর কি। এই সময় অন্যদিকে পাওয়া যায় না। দাড়ি বেড়েছে, তাতে কয়েকটি সাদা চুল দেখা যাচ্ছে। নওফেল চিন্তায় পড়ে গেল, সে কি বুড়ো হয়ে যাচ্ছে? না এত জলদি বুড়ো হবার আছে কি? সবে বয়স 32 হলো নাকি একটু বেশি? এই তো এক ছোট্ট নাফি। অ্যানি এখনো কি সুন্দর যুবতী, সে কেন বুড়ো হতে যাবে? তাহলে দাড়িতে সাদা চুল দেখার যাবার কি কারণ? রেশমিকে ডেকে সে বলল, তোর ভাবিকে পাঠিয়ে দে একটু। রেশমি বলল, ভাবি নাফিকে ধরতে গেছে। নাফি আবার কোথায় গেল জানি না। ভোরে উঠে ছেলে কোথায় যায় তুমি দেখো না? আজ তোমার হচ্ছে, তুমি ঘরেই ছিলে, জানো না ছেলে কেমন বাদর? ভাবি আসুক আগে। রেশমি গট গট করে বেরিয়ে গেল। নওফেল ব্যাকুল হয়ে বসে রইল। নাফি তো খাটে বসে গুটি পানি খাচ্ছিল। এর মধ্যে গেল কোথায়? গুঁড়ো পানি মানে হলো বিস্কুট, কেক, ক্রিম রোল, পাউরুটি সব একসাথে পানিতে ছুপিয়ে গুলিয়ে খাওয়া। এটা নাফির রেসিপি, এবং তা খেতে গিয়ে সে সারা বিছানায় বিস্কুটের গুঁড়ো ফেলে ভরে রাখে। কারণ অ্যানির মার থেকে তাকে বাঁচানো পর্যাপ্ত পরিমাণ লোক এ বাড়িতে মজুদ আছে। নওফেল বারান্দায় বসে নাফির কান্না শুনতে পেল। ছেলেটা আবার কি করেছে কে জানে? দেখা গেল পেট অবধি কাদায় ভরে এসেছে। অ্যানি কান ধরে টেনে আনছে। সারা ড্রয়িং রুম নাফির শরীরে কাদায় মাখামাখি। নাফির দাদি আজ অজিবা পড়তে পড়তে দৌড়ে এসেছে নাফিকে বাঁচাতে। এর মধ্যে অবশ্যই পেট ভরে মার খাওয়া হয়ে গেছে নাফির। নওফেল গিয়ে ধরল ছেলেকে। অ্যানি রাগান্বিত হয়ে বলল, আপনার ছেলেকে আমি একদিন এক আছাড়ে মেরে ফেলবো নাফির বাবা। ও আমাকে আর কত হয়রানি করাবে। ওকে এখন এই অবস্থায় কে গোসল করাবে? নতুন ফ্যান পরিয়েছি সকালে। নওফেল হাসি চেপে বলল, আপনি শান্ত হন ম্যাডাম, আমি করাচ্ছি। আপনি আমার কাজে যান। রেশমি, এক গ্লাস পানি দে তো তোর ভাবিকে। অ্যানি নাফেলের বুকে বারবার এক ঘুষি মারে। ইয়ার কি পেয়েছেন? ওকে যদি আমার বাথরুমে ঢুকিয়েছেন, আপনার কপালে দুঃখ আছে। নতুন দুঃখ আর কি হবে? বিয়ে করে যে দুঃখ গাড়ে তুলেছি, ওই পুরনোটাই। অ্যানি চলে গেল রান্নাঘরে। নাসিম আরা কোনোদিন সকালে রান্নাঘরে উকি মেরেও দেখেন না অ্যানি একা কী করছে না করছে। রেশমি যাবে স্কুলে, সে একটি ইন্টার গার্ডেনে চাকরি নিয়েছে। খুব শখ করে আনন্দের সাথে বাচ্চাদেরকে পড়াতে যায়। 8:30টায় বেরোবে। এখন তৈরি হচ্ছে, বন্ধের ভার্সিটিতে যাবে। না, নাফিকে তৈরি করতে হবে, টিফিন দিতে হবে। নাওফেল যাবে বিশিকে, সাত্তার সাহেবেও বেরোবেন। সকালটা অ্যানির জন্য অমানসিক ব্যস্ততা। রান্নার খালাকে কদিন আগে ছাড়িয়ে দিয়েছেন নাসিম আরা। সামান্য এক সকালে রান্না অ্যানি সামলাতে না পারার কারণ নেই, শুধু শুধু কাজে মহিলা মাইনে দেওয়া অপচয়। বন্দরের কক্ষ থেকে হুলস্থুলে আওয়াজ আসছে। বন্দরের একটা কঠিন দুঃখ আছে। দুঃখটা তার নাম নিয়ে। বাবা কিভাবে পারলো তার এমন উদ্ভট নাম রাখতে? এরকম বিশ্রী নামের জন্য আজ পর্যন্ত কোনো প্রেম হয়নি তার। এরকম নামে ছেলেকে মেয়েরা পছন্দ করে না। কিন্তু সাত্তার সাহেব বাসার নামটা খুবই চমৎকার। বন্দের আলী মিয়া একজন ভালো কবি ছিলেন, তার নামে রাখা হয়েছে এই নাম। বন্দের প্রধান। বন্দের যদি এই নাম পছন্দ না করে, বহিষ্কৃত হবে বাড়ি থেকে। আর কি, বন্দের ও নাপি এখন চিরুনি তল্লাশি চালাচ্ছে। বিছানার চাদর, কাঁথা, এমনকি তোষক সহ উঠিয়ে ফেলা হয়েছে। প্রতিটা আসবাবপত্র ছেড়ে বেঁচে দেখা হচ্ছে। কারণ গত রাতে নাওফেল নাফির জন্য চকলেট এনেছিল। নাফি তা দেখে একটা হাতে করে বন্দরের কক্ষে এসেছিল বল নিতে। তারপর সে চকলেটটা এই কক্ষে ফেলে চলে যায়। এখন তা খোঁজা হচ্ছে। নাফি গোসল শেষ, সে নয়তো সে স্কুলে যাবে না। বন্দরের কাছে ঘুম ছেড়ে খুব চান প্রাণ লাগিয়ে নাফি চকলেট খুঁজছে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে পণ করেছে আজ ভাতিজার চকলেট সে খুঁজে বের করেই ছাড়বে। সে চকলেটটা বন্ধের রাতে খেয়ে খোসাটা বারান্দা দিয়ে ফেলে দিয়েছে। চকলেটটা এখন খুঁজে পেতেই হবে।
অদ্রিজকে কক্ষে রেশমি প্রবেশ নিষেধ। নিষিদ্ধকারী মানুষই হলেন অদ্রিজ। তার কক্ষে জোয়ান চাচাতো বোনের অপরাধ যাতায়াত বিপজ্জনক। অবশ্য কারোই প্রবেশের অনুমতি নেই, কিন্তু প্রায় তিনি গভীর রাতে বাড়ি ফিরে দরজা বন্ধ করে ভুলে যায়। আজ দরজা খোলা পেয়ে বরাবরের মতো অ্যানি ঢুকলো নিঃশব্দে। তাতে অদ্রিজের নড়চড় হয়ে উঠলে। এত সজাগ ঘুম স্বাভাবিক নয়। অ্যানির ধারণা বছরের পর বছর অদ্রিজ না ঘুমিয়ে কাটাচ্ছেন। তিনি কখনোই ঘুমান না, তার ঘুম নেই। নাওফেল রান্না করিয়ে দেখলো রেশমি কড়াইতে চামচ নাড়ছে। জিজ্ঞেস করলো, তোর ভাবি কোথায় রে? অদ্র ভাইয়ের ঘরে গেল বোধ হয়। কথাটা শুনে নফেল মুখটা যেন শুকনো হলো। সে কেমন এক দৃষ্টি মেলে দোতলায় অদ্রিজের রুমের দরজার দিকে একবার তাকালো। রেশমি বলল, ভাবিকে ডেকে দেবো ভাইয়া? না থাক। শার্টের হাতা গোটাতে গোটাতে নফেল ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। অ্যানি জানালার পর্দা সরালে হুড়মুড়ে করে ভোরের আলো এসে পড়ল অদ্রিজের মুখে। চোখ খুললেন অদ্রিজ। সেই লাল টকটকে চোখ সূর্য রোশনি পড়ে দু চোখ জ্বলন্ত লাভার মতো দেখালো। ওভাবে উপর হয়ে পড়ে যে রইলেন। এখানে রুবাত থাকলে এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিত। রাতের বেলা মানুষের মস্তিষ্কেও মেলাটনিন হরমোন তৈরি হয়, যা ঘুমে সহায়ক। কিন্তু দিনে তা হয় না। তাই যদিও মানুষ রাতে ঘুমের ঘাটতি পুরাতে দিনে ঘুমায়, তবে সেই ঘুমের মস্তিষ্ক সায় দিলে শরীর দেয় না। তাই এরকম কুচে মুরগির মতো ঝিমুতে থাকে। অদৃশকে সবাই ভয় পেলেও পায় না অ্যানি। এবং সবার ধারণা অদৃশ অ্যানিকে কিছু বলেনও না, খুব সহ্য করেন, মান্য করেন। এই যেমন কক্ষ ঢুকে অ্যানিহি শাড়ির আঁচলখানা কোমর গুছিয়ে এনে সামনে গুজে লেগে পড়লো একটি নোংরা গুদামকে কিছুটা মানুষ বসবাসযোগ্য কক্ষে রূপান্তর করতে। অদৃশ আপত্তি করলেন না। কাপড় চোপড় মাঠে বোনা বীজের মতো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেগুলো গোছাতে গোছাতে অ্যানি জিজ্ঞেস করলো, কজন লোক লাগবে বাস ভরতে? কোন বাস? বজ্রের মতো প্রগাঢ় কণ্ঠস্বরে ভারী মোটা শ্রোতা হয়ে উঠবে এমন। বিরক্তিতে মুখ চোখ কুচকে ফেললেন অদ্রিজ। শরীরে অস্বস্তি হচ্ছে, গা চুলকাচ্ছে তার। তিনি খচখচ করে গা চুলকাতে লাগলেন। অ্যানি বলল, বাস কয়টা নিচ্ছেন? একটাই তো। অদ্রিজ বিড়বিড় করে উঠলেন, এ ভাড়া বলে কি ভাড়া? জোরে বলল, ওটা ভরে 2 নম্বরটার অর্ধেক ভরে গেছে। এখন যান, আপনাদেরকে নিষেধ করেছি আমার রুমে আসবেন না। অ্যানি জানালো, আপনার রুম না এটা, আমার শ্বশুরবাড়ির একটা রুম, যেটা আপনার কেবল পরে পৌরসভার ডাস্টবিনে পরিণত হয়েছে। আপনি কি ইনডাইরেক্টলি খোটা দিচ্ছেন? ইনডাইরেক্টলি, ডাবল ডাইরেক্টলি। সে যাক, খোটাও তাকে দিতে হয় যার গায়ে লাগে। আপনার লাগবে না। যাই হোক, এই তো ভালোই। যত লোক হবে তত বড় সফর। আমি কিন্তু চাই বেশি লোক হোক। লোক বেশি হলে আনন্দ বেশি হয়। সমস্যা কি? অদ্রিজ নির্লিপ্ত চিত্রে বললেন, বলেছি মাত্র অর্ধেক ভরেছে, অথচ আগামীকাল রাতে 11টার গাড়ি। অ্যানি হেসে বলল, তাহলে এবার মনে হয় আপনার বাড়ি গিয়ে ধর্না ধরা লাগবে লোক জোগাড় করতে। পারবেন তো? অদ্রিজ চোখ তুলে তাকালে অ্যানির অদ্ভুত লাগে। এরকম কারো চোখ হয়? দু চোখ এত নেশা, এত ঘোর। চোখের পাতা কখনো পুরোপুরি মেলে না। আধখোলা লাল শিরা জড়ানো চোখের মনি, দৃষ্টিতে ঘোর নিরাশক্তি। অ্যানির গাটা ঝাঁকুনি মেরে উঠল। একটু ভয় করে উঠল বরাবরের মতে। অদ্রিজ বললেন, আপনি যাচ্ছেন সাথে? সহজ গলায় কথাটা বলে বাথরুমে ঢুকলেন অদ্রিজ। অ্যানি বলে উঠল, পাগল নাকি? আমি জীবনেও যেতে পারবো না। আচ্ছা, তো আপনি সত্যি বাড়ি বাড়ি যাবেন লোক জোগাতে? আমি এমনিই মজা করে বলেছি। আমি আন্তরিকভাবে বলেছি অদ্রিজ। আপনার মুডের ওপর জিনের আছর আছে। থাকতে পারে। শুনেছি জিনে ধরা মানুষের মেজাজ মুহূর্তে মুহূর্তে পাল্টায়। আমি আপনাকে 1 মিনিটে এক একটা অদ্রিজ হিসাবে আবিষ্কার করি। নিঃসন্দেহে আপনার মস্তিষ্কটায় নবম আশ্চর্য এই পৃথিবীর, কারণ বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরাও এক একটা আবিষ্কারের পেছনে বছরের পর বছর সময় দিয়েছেন। আপনি তা মিনিটে মিনিটে করেছেন। এখন যান, আমার রুমে আসবেন না। আমি না ডাকলে আসবই না। বহুবার মানা করেছি আপনাদেরকে। বাইরে থেকে নাপির কান্নার আওয়াজ আসছে। বাড়িতে থেকে হবে রাত দুপুরে তার চকলেট নিখোঁজ হতে পারে না। সে আজ চকলেট না খেয়ে স্কুলে যাবে না। তাকে নতুন চকলেট কিনে দিলেও হবে না। ওটা খেয়ে সে যাবে, কারণ সে রাতে মনে মনে অঙ্গীকার করে শুয়েছে চকলেটের সাথে ওটা না খেলে চকলেট কষ্ট পাবে। অ্যানি বেরিয়ে গেলেও গল গল করে খানিকটা বমি করে বেসিন বাসিয়ে দিলেন অদ্রিজ। নয়নতারাদের এলাকাটা বিশাল বড়, কিন্তু নয়নতারা কাউকে চেনে না। তার দৌড় বাবা চাচার বাড়ি থেকে নিজের বাড়ি অবধি। ছোট দাদুর বাড়িটাও বাড়ির পেছনে গেট খুলে বাগান পেরোলে পাওয়া যায়। বাইরে বের হওয়া বলতে কলেজ। আজ কিছুদিন কলেজে যাওয়ার রিক্সা পাড়ায় মোড় অতিক্রম করার সময় সাইনবোর্ডটি রোজ চোখে পড়ে নয়নতারার। আনন্দ ভ্রমণ, আনন্দ ভ্রমণ, আনন্দ ভ্রমণ। জেলা সিলেট। স্থান সাদা পাথর, রাতারগুল, বিছানাকান্দি, জাপলং। নয়নতারা চোখ ফিরিয়ে নেয়। এসব তার দেখতে নেই। পাড়ায় আমেজ লেগেছে কয়দিন। গম গম করেছে চারদিক। বিশাল বড় আয়োজন, সাথে সবাই যাচ্ছে আনন্দ ভ্রমণে। সব বাড়ি থেকে কেউ না কেউ যাচ্ছে, কেবল সে নয়।
নয়নতারা ছোট দাদির নাম লিপি। তিনি নয়নতারাকে ভীষণ ভালোবাসে। ওনাদের দোতলা বাড়ির নিচের তলায় উঠোনে উৎসবের মতো লেগে থাকে। বাড়িতে লোক অনেক থাকলেও এই সুবিধা, উঠোনের চারধার ধরে ফুল গাছ, সাদা পকপকা ঢালাই উঠোনটা সবসময় কাজ বাজে চলে। কখনো ধান, অথচ গম শুকানো, মরিচ, ধনে, চিড়ে, মুড়ি শুকানো, এইসব। একটি পেন্টিংয়ের কাজ সম্পূর্ণ হবে, তা দেওয়ালে টাঙানোর আগে ছোট দাদিকে দেখানো হবে না, এ হয় না। লিপি বেগম চাল ঝাড়ছিলেন, তখন নয়নতারা চপলো পায়ে প্রবেশ করলো সেখানে। রুবিনা নিজে শেকরার দোকানে গিয়ে খাঁটির রূপার নুপুর গড়িয়ে এনেছে, ঝুনঝুনিওয়ালা নুপুর। নয়নতারা নুপুর পড়তে চায় না, তার পা চুলকায়, কিন্তু দাদু জোরে ঠেলা দেয়। সে প্রবেশ করতেই রিনিঝিনি আওয়াজে মুখ তুলে চাইল লিপি বেগম। হালকা নীল রঙের স্কার্ট ও কুর্তি পরিহিত নয়নতারার পায়ের ছনছন আওয়াজে উচ্চ দেখা যায় না, কিন্তু তা জানান দেয় নয়নতারা তার নরম পা ফেলে চলছে। নয়নতারার বাবা ছোট দুই ফুপু আনোয়ারা ও মনোয়ারা পাশে বসে উকুন খুঁড়ছেন। লিপি বেগম ছেলের বৌদি বা উঠান ঝাড় দিচ্ছে। লিপি বেগম হাসলেন। তোর কাছে পান্নাকে পাঠাচ্ছিলাম। কেন ছোট আপা? ডাকতে। আবার কেন? আসিস না তো ঠিক মতো, বস। নয়নতারা বসল না, সে ছোট আপার মুখে সামনে মেলে ধরল চিত্রকর্মটি। দেখো দেখো কেমন ব্রুনা চায় নয়নতারা। লিপি বেগম হেসে ওকে টেনে বসালেন। বসলো ছুরি, কাজ সেরে দেখি। তুই আঁকছিস? জানি খারাপ হয় নাই। পিড়ির ওপর বসে নয়নতারা চিত্রকর্মটির দিকে তাকিয়ে কেমন উদাস হয়ে পড়ল। লিপি বেগম নয়নতারার মুখে চেয়ে বললেন, আজ মন খারাপ নাকি রে? বোরিংয়ের মতন চটপট করা মেয়ে লোকের মুখ শুকনো কেন? সেতু পুপি কোথায় ছোট আপা? সেতু সিঁড়ি দিয়ে নামছিল। লিপি বেগম বললেন, ওই তো সেতু। নয়নতারা আলতো হেসে, তার অত সুন্দর হাসির কোনো সামান্য উত্তর করে না সেতু। নয়নতারা কিছু মনে করলো না তাতে। সেতু পুপি ওই রকমই, কথা কম, হাসি নেই, তার প্রতি সবাই একরকম অতিষ্ঠ। কিন্তু নয়নতারা তাকে ভালোবাসত ভীষণ। নয়নতারা যখন এত ভালো আঁকতে শেখেনি, ওই একটা ঘর, দুটো খড়ের পালা, একটা নদী, তার তীরে নৌকা এঁকে দৃশ্য আঁকতে শিখেছে। তা সেতু কত আগ্রহ উৎসাহের সাথে দেখে রেটিং দিত, ভুল দেখিয়ে দিত, রং বলে দিত। আজ নয়নতারা এত চমৎকার চিত্র সেতু চেয়ে দেখল না। সেতু নিচে দুই সিঁড়ি বাদ থাকতে এক লাফে তাকে ফেরিয়ে ঝড়ের মতো নিচে নেমে এসে দাঁড়ায় ঋতু। ঝনঝনে কণ্ঠে বলল, নয়ন, দৌড়ে গিয়ে কটা কাঁচা আম আনতো। ওয়াসিম ভাই গতকাল আম এনেছে না? নয়নতারা আস্তে করে বলল, তুমি গিয়ে নিয়ে এসো গা পুপি, আমার একটু উঠতে ইচ্ছে করছে না, আমি যেতে পারবো না। মাথায় গাঁটটা মারলেও যাব না। ঋতু গাঁটটা মেরে বলল, তবু আমি তোকে গাঁটটা মারবো। তুই বড়দের সম্মান করতে শিখিসনি নয়ন। চি! নয়নতারাকে উদাস লাগলো। ঋতু চট করে কেড়ে নিল ক্যানভাসটি। ওরে নয়ন, কি সুন্দর এঁকেছিস, একদম পারফেক্ট রে, আসল ব্রাহ্মপুত্র চাইতে বেশি সুন্দর। নয়নতারা কিছু বলল না। ঋতু এবার মনোযোগ দিয়ে দেখলো নয়নতারাকে, অবাক হয়ে বলল, কি রে নয়ন, তোর না দেখি মন খারাপ? কেন খারাপ রে? প্রেমিকের সাথে ঝামেলা হয়েছে নাকি? একবারে ব্রেকআপ? নাকি পটাতে পারছিস না? ঋতু দুটো পুপি, বড় ভাবি, বড় বোন, দুধ নিতে আসা পাড়ার দুজন মহিলা, সবচেয়ে বড় কথা স্বয়ং তার মা বসে আছেন সামনে। কথা শেষ করে মায়ের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসল ঋতু। হি হি। ভালো আছো আম্মা? লিপি বেগম কটমট করে বললেন, শেষবেলা এমন বেহা মেয়ে আমার পেটে জন্মেছিল কেমনে? তোমার নিজের সন্দেহ আছে? আ আ আ এই তুমি আবার হাসপাতালে কারো কাছ থেকে টুপ করে তুলে নিয়ে নিজের নামে চালাওনি তো? রুয়াদ ভাইকে বলে একটা মানবাধিকার সম্মেলন ডাকা দরকার। সঙ্গে সঙ্গে পরিবেশটা জমে গেল, থমথমে হয়ে উঠল বাতাস। এ বাড়িতে রুয়াদের নাম উচ্চারিত হতে নেই। ঋতু বড় বেলেহাজ। তন্নি বেগম এলেন, ওনাকে দেখে সে তো অন্যদিকে মুখ ফেরালো ধাম্বিকের মতো। তামাশা অপছন্দ, তাই চলে গেল না, আকাশের দিকে তাকিয়ে থাকলো। পার্থিব সকাল কিছু থেকে মুক্ত, দুটি বেপরোয়া চোখ সেতুর। আকাশ দেখতে লাগলো। সেতুর কথা বলবে না জেনেও তন্নি বেগম কয়েকবার তাকালেন সেতুর দিকে। সেতু তাকালো না। ওনার হাতে ঝুড়ি ভর্তি কাঁচা আম। লিপি বেগমকে বললেন, গরুর দুধ আজ কতটুকু হয়েছে ছোটমা? আজ পাবা না, কাল দেব। আগে বলা যায় না, বসো। ঋতু আমের ঝুড়ি কেড়ে নিয়ে বলল, এখন এলে ভাবি, সকাল থেকে অপেক্ষায় আছি। তোমার আক্কেল নেই তো? তোর থাকলেই হতো, তাহলে গিয়ে নিয়ে আসতি। হ্যাঁ, আর তখন তুমি মনে মনে হ্যাংলা বলে গালি দিতে। মনে মনে আবার কি? এই দেখ, জোরে জোরে বলছি, ঋতু হ্যাংলা। নয়নতারা অন্য সময় হলে হেসে কুটি কুটি হতো, আজ হাসলো না। ঋতু খুব দুঃখের সাথে নয়নতারার কাঁধে মাথা রাখলো। আমার কোনো মান ইজ্জত নেই রে নয়ন, কেউ দাম দিতে চায় না। দিবা উঠোন ঝাড় দিয়ে এসে ওদের কাছে দাঁড়ায়। ঘেমে গেছে শরীর। সবার কথা শুনে মিষ্টি হাসতে লাগলো। নয়নতারা জিজ্ঞেস করলো, চাচি আম্মু, তুমি রোজ সন্ধ্যার পর গোসল করো, তোমার ঠান্ডা লাগে না? দিবা হাসি মুখে বলল, দুপুরে গোসল করলে আর কাজ করা যায় না গো, আবার গা ঘেমে যায়, গা চিটচিট করে, তার চেয়ে সব কাজ সে একবারে গোসল দেয়। ঋতু বড় পুপু আনোয়ারার কাছে এমন সব আধিক্যের কথা ভালো লাগে না। দেখলেন দিবাকে, কিছুক্ষণ অক্লান্ত চেষ্টার পর একটা খুঁত পেলেন। তার চেষ্টা সফল হলো। দিবা মাথার চুল উঁচুতে বাঁধা,
ছোট বোনকে ডেকে আস্তে করে বললেন, মনরে, লিফি এ জাহিলটারে কোত্থেকে নিয়ে আইছিল কত, দেখ মাথার চুল সিথির উপরে বাইন্দা রাখছে, খান্নাস খান্নাস লাগতেছে না দেখতে। দুজনের মধ্যে দিবাকে নিয়ে বিচার বিবেচনা শুরু হলো। কে কত গুরুত্বের দোষ আরোপ করতে পারে লিপির ছেলের বউয়ের ওপর। একটা প্রতিযোগিতামূলক ক্রিয়া শুরু হলো। লিপি বেগম শুনছিলেন সেসব চুপচাপ, কিন্তু সে চুপচাপ শুনল না সেতু। গম্ভীর স্বরে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, ফুপু আমার দিকে তাকান তো। চমকে তাকালেন দুজন। ঋতু বলল, ঋতুর চুল কোথায় বাঁধা ফুপু, দেখতে পাচ্ছেন? আরও ওপরে বাঁধা, তাই না? তাই না? নয়নের চুলও কিন্তু সেরকম উঁচুতেই বাঁধা। আপনারা এতক্ষণ একবারও ওদিকে দেখেননি। থমথমে একটা পরিবেশ তৈরি হলো সেখানে। সেতু বলল, চলুন, আমি মানছি ব্যাপারটা ভালো না, কিন্তু সে একই খারাপ ব্যাপার আমাদের মধ্যেও আছে, ভাবির মধ্যেও দেখা যাচ্ছে। আপনাদের কাছে দাঁড়িয়ে আছে আমরা, অথচ আপনি আমাদেরকে পেরিয়ে ভাবির কিচ্ছা ধরলেন কেন? কারণ নিজের ছেলের লাউ চুরি করলে হাত কাটার বিধান নেই, তাই। লিপি বেগম চোখের ইশারায় চুপ করাতে চাইলেন মেয়েকে। ওনার এর বেশি সাহস নেই, সেতুকে তিনি ভয় পান। সেতু বলল, আমরা বাড়ির মেয়েরা সে একই কাজ হালাল হিসাবে করতে পারে, কিন্তু বউ পারে না। অথচ সে আপনাদের বাড়ির বউ হবার আগে কোনো বাড়ির মেয়ে, ঠিক আমাদের মতোই। আবার আপনার বাড়ির মেয়েও কিন্তু অন্য বাড়ির বউ, ঠিক ভাবির মতো। সুতরাং সাবধান, আম্মার সম্মুখে বসে ভাবির কীর্তন গিয়ে আম্মার ভেতর শাশুড়িত্ব জাগাবেন না, এতে কলহের সৃষ্টি হবে বাড়িতে। আপনারা এসে থাকেন, ভাইয়ের বাড়িতে থাকতেই পারেন, আর তাতে ভাবি বাধা হয়নি নিশ্চয়। খেয়ে কাজ না পেলে আবার খাবেন, তবুও সময় কাটানোর মধ্যে, এবং ছেলে বউয়ের বদনাম করে আমার আম্মার মন জড়িয়ে উপায় হিসাবে কুটিলতা নিয়ে পড়ে থাকবেন না। সেতু আর দাঁড়ালো না সেখানে। লজ্জে অপমানে জমে রইলেন দুই পুপু। আসলে ওনারা খেয়াল করেননি ওখানে সেতু উপস্থিত, নয়তো এ সাহস করতেন না। তন্নি বেগম চলে গেলেও নয়নতারা গেল না, কারণ বাবা এখন বাসায় নেই, আসবে রাতে। নয়নতারাকে নিয়ে ঋতু উপরে যায়। মাগরিবের নামাজ শেষ করে ওঠে সেতু। দিবা গোসল সেরে মাথায় গামছা পেঁচিয়ে এসে বসে। তাকে দেখতে কিশোরী নয়নতারার কেমন জানি ভীষণ ভালো লাগে। বধূ বধূ এক ধরনের স্নিগ্ধতা দিবা চেহারা থেকে যেতেই চায় না যেন। দুই হাতে স্বর্ণের দুটো চুড়ি, নাকে সোনালি নাকপুল, লজ্জাবাড়া মুখশ্রী, আর নাভিন কিচুমিচু একটি যুবতীর নববিবাহিতা নারীর মাঝে সে লাবণ্য আনে তার। দেখলে কিশোরীদের ভেতরে এক শিহরণ জাগে। চোখে ধরে খুব, নয়নতারাও তাই। দিবা চাচি তাকে স্নেহ করে বেশ, ভীষণ মিষ্টি করে হাসে, চিকন সুরে কথা বলে, মাথায় সিথি অব্দি ওড়না থাকে সবসময়। খুব ভালো লাগে তার দেখতে। ঋতু বটি ক্রেটার একটি শিল ও ছোট নোড়া দুটো ও ঘোমলা, ছোট দুটো গামলা, ছোট বাটি, মশলা ইত্যাদি সব উঠিয়ে ঘরের মেঝেতে তুলে এনে সবার কাজ বুঝিয়ে দিল। ভাবে নিচে নামেন, কাজ হাত দেন, আপনি আমগুলো কুচবেন, আমি মশলা রেডি করছি। নয়ন, তুই গিয়ে সরিষার তেলের বোতল আনবি, মনে নেই ওটা আনতে, আর পারলে পুপুদেরকে ডেকে আনবি। পরে সেতুর দিকে খেয়াল করে দ্রুত বলল, আচ্ছা থাক, ওনাদেরকে ডাকার দরকার নেই, দিয়ে আসবো, ওখানেই খাবে। তুই শুধু সরিষার তেল, চিনি কোটো আন। ঋতুর কক্ষের পাশাপাশি দুটো সিঙ্গেল বেড পাতা, একটা টেবিল, একটা আলমারি, ছোট্ট কর্নার শোপিস, আর বাকিটা কৃত্রিম ফুল টুল দিয়ে সাজানো। আর অবশ্যই দেওয়ালে টানানো আছে নয়নতার হাতে কিছু চিত্রকর্ম। ঘরটা নয়নতারা খুব অপছন্দ। মাখা আমের দিকে তাকালেও না সেতু। ঋতুর সঙ্গেও খুব বেশি কথাবার্তা বলে না। ঋতু অবশ্যই জ্বালায় খুব, আবার ভয়ও পায় একটু। আম খেতে খেতে দিবা ও ঋতু নয়নতারাকে ধরল। নয়ন, সত্যি করে বলতো তোর কি হয়েছে? মিথ্যা বলে এক চড় মারবো। নয়নতারা অবাক হলো। আমার কি হবে? আমার নাটক করছিস আমার সাথে? গাঁটটা মারবো একটা। এত চুপচাপ কেন? কয়েকটা আমের টুকরো একসাথে মুখে পুড়ে নেয় ঋতু। সেতু কথা বলবে না জেনে নয়নতারা সেতুর দিকে তাকিয়ে থাকলো। সেতু বই পড়ছে, কোনো দিকে খেয়াল নেই। সেদিকে তাকিয়ে নয়নতারা আস্তে করে বলে, তোমরা আনন্দ ভ্রমণে যাচ্ছ শুনলাম, দিবা চাচ্চু আম্মুও যাবে। ঋতু নিভে গেল। সে জানে ওয়াসিম ভাই জীবনে নয়নতারাকে অনুমতি দেবে না যাবার। ঋতু মন খারাপ হলো। সে এসে জিজ্ঞেস করলো, তুই যেতে চাস নয়ন? নয়নতারা দ্রুত মাথা নাড়ে, না না, পাগল নাকি, এমনি জিজ্ঞেস করেছিলাম। আমার ওসব ভালো লাগে না, অত লোকের ভেতর, দূর ওসব। তার চোখে মুখে ঠিকরে আসা যাবার আগ্রহ দেখেও ঋতু চুপ রইল। এসব ছাড়াও নয়নতারা ইচ্ছে করে সেতুর সঙ্গে কথা বলতে, কিন্তু সে জানে সেতু বলবে না। তাদের বাড়ি কারোর সঙ্গে সেতুর কিছু নেই। ভীষণ সুন্দর মিষ্টি চেহারা সেতুর, কিন্তু সে পশা নয় ঋতুর মতো। মাঝারি পশা, লালচে চেহারা সেতু, গাম্ভীর্য ব্যাপক সেখানে। আগে এত এমন সেতু ছিল না, কিন্তু বরাবরই স্বাভিমান ও গম্ভীরটাই বেশি। নয়নতারা এখন মনে পড়ে একসময় রুয়া চাচুর জন্য এই সেতু পুপি, সে কি পাগলামি। নয়নতারা এখনও আরও ছোট ছিল, এখন বয়স 16। পয়রালয় সে ইন্টার ফার্স্ট ইয়ারে। এখন কি সে বড় হয়ে গেছে? একতলা ফ্ল্যাটটা ছোট, বড় জোর 4 জনের বসবাসযোগ্য। অদ্রিজ অ্যানিকে বিছানা বসিয়ে মোহর নাস্তা বানিয়ে আনলো। অ্যানি খুব অবাক, সে ভাবতেই পারছে না অদ্রিজ তাকে রুয়াদের ফ্ল্যাটে এনেছে। রুয়াদকে সে বহুদিন দেখে না। অদ্রিজের মা রুয়াদের ফুফাতো বোন।
অ্যানির ছোট চাচি শাশুড়ি অর্থাৎ অ্যানির চাচি শাশুড়ি মামাতো ভাই রুয়াদ এক গাদা নাস্তা নিয়ে হাজির হলো মোহর। অ্যানি রাগ করলো, এই মেয়ে মাথা ঠিক আছে তোমার? এত কে খাবে এই অসময়? মোহর এক রোখার মতো বলল, আপনারা খাবেন, আমি অত সব জানি না। আজ আকাশে চাঁদ নেই, তবে নক্ষত্র ফুটেছে অনেক। অদ্রিজ বসেছেন জানালার পাশে, দৃষ্টি তার অপলক দূর আকাশে। মোহর বেশ কয়েকটা ডাক দিলেও মনে হলো না অদ্রিজের ভাবান্তর করাতে যথেষ্ট। তখন তিনি ডাক শুনলেন, মনে হলো কোন দূর জগৎ থেকে রুটা হঠাৎ মুহূর্তে ছুটে এসে অদ্রিজের দেহের প্রবেশ করলো। এতক্ষণ ছিল না, সে আসে রাত 9টায়, এখন বাজে 9:45। 15 মিনিট অপেক্ষা করেন। এত তাড়াহুড়ো কেন? মনে পড়ে না আমাদেরকে? নাকি বড়লোক বলে গরিবের কথা ভাবতেই বাদে? অদৃশ কিছুই বলে না, 2 আঙ্গুলের গলা ম্যাসেজ করলো, সামান্য একটু পানি পান করলেন। খুব দ্রুত গিললেন পানিটা। পানি পান করার পর মুখটা বিকৃত করলেন, যেন পানি নয় বিষ পান করতে দেওয়া হয়েছে জোরপূর্বক। মোহরের অনেক সাদাসাদির পরেও সামান্য কিছুটা খাবার মুখে দিলেন না। তার খিদে পায় না, অস্বাভাবিক রকমের খিদে কম। মোহর চোখ ছোট করে বলল, বাড়িতে কি বউ ফেলে আসছে নাকি এ লোক? অ্যানি চোখ উল্টে বলল, সে তো বৈরাগী, ব্রত করেছে গো, পণ করেছে, বয়স 250 না পেরোলে বিবাহ করিবে না, শুধু আকাশ তারা দেখবে। মোহর এসে পেল। অ্যানি দেখতে লাগলো মোহরকে, ডাগর ডাগর চোখের নিচে কালি পড়া, রাতে ঠিক মতো ঘুমায় না, পরনে গোলাপি সালোয়ার কামিজ, ঘন চুলগুলো ঘাড়ের কাছে খোপা করা, জর্জেটের ওড়নাটা বরাবর মাথা থেকে পড়ে যাচ্ছে। নতুন বইয়ের ভঙ্গিতে বারবার তা তুলে মাথায় দিচ্ছে। অ্যানির চোখে মেয়েটাকে দেখতে কি যে মিষ্টি আর স্নিগ্ধ লাগলো। ঠোঁটের কোণে নির্মল হাসি, হাসতে থুতনির টোল পড়ে। রুয়াদের সাথে বড় মানিয়েছে। এ পর্যায়ে অ্যানির অদ্রিজের কথা মনে পড়ল। এই লোকটা কি পারে না এমন একটা টুকটুকে বউ গড়ে তুলতে? এত নিরাশক্তি, এত অযত্ন। অ্যানি একটা জায়ের বড় স্বাদ। সে মোহরকে জিজ্ঞেস করলো, সারাদিন একা থাকো বদ্ধ এই ফ্ল্যাটে? মোহর আলতো হাসে, সে লোকটা ছাড়া আর আছে কি আমার? সে যতক্ষণ থাকে না ততক্ষণ তো একাই আমি এই ফ্ল্যাটে, কেন পুরো দুনিয়াতেও একা। অ্যানি ঘাড়ো চোখে তাকায়, ভালো আছো তো? থুতনিতে হাত ঘষে আবার হাসে মোহর, ভালো, হ্যাঁ ভালোই তো, খারাপ কি? রুয়া দিল মিনিট 10 পর। তার সৌম্য চেহারা, বয়স কত হবে, 28-29, লম্বা চিপচিপে শরীরে, গরম পশা মতো চেহারা রোদে পুড়েছে, মাঝারি লম্বা মুখের কাঠামো, পরনে একটা অফ হোয়াইট রঙের চেক শার্ট, চোখে সাদা চিকন চশমা। ছোট একটা ব্যাগে সে তার ছোট্ট সংসারের বাজার এনেছে, সাথে এনেছে একটা পাখির খাঁচা, তাতে 4টা বাজিগর পাখি এনেছে সে, 2টো নীল ও 2টো সবুজ রঙা। মেহমানদেরকে দেখে হাসলো সে। অ্যানিকে জিজ্ঞেস করলো, ভালো আছেন মামি? আছি আলহামদুলিল্লাহ। আপনার দিনকাল ভালো যায় কমরেড সাহেব? রুয়াদ তার স্বভাব সুলভ হাম্বড়া হাসি হাসে দাম্বিকের মতো কাঁদ দুলায়, অল টাইম এনি টাইম। অ্যানির মনে হলো তরতরে যুবক রুয়াদ ইবতেহাজ কর্তব্যের ভারে নিজেও যেন ভারী হয়ে গেছে। ভীষণ বেপরোয়া বিপ্লবী চেতনাধারী গবেষক ছেলেটা, অতিরিক্ত জেদ, সবকিছুর ঊর্ধ্বে আজ। রুয়াদ বাজারে ছোট্ট ব্যাগে পাখির খাঁচাটা মোহরকে হাত ধরিয়ে দিল, কপালে ঘাম, ক্লান্ত শরীর। মোহরকে বলল, দেখছো ঘেমে ভিজে এলাম, একটু ঘাম মুছিয়ে দিলেও পারো? মোহর মুখ ভেঙচিয়ে, ওমা আমার তুমি রে, পারবো না। তারের ওপরে গামছাটা আছে, মুছেন গিয়ে। রুয়াদ গম্ভীর মুখে ওইভাবে দাঁড়িয়ে থাকে। মোহরও সে একরকম গম্ভীর মুখে ওড়নাটা তুলে রুয়াদের গাম মুছিয়ে দিতে গেলেও দেখা যায় মেয়েটা উচ্চতে সামান্য ঠকে গেছে। রুয়াদ নামক তালগাছ, সেবা যত্নে আরেকটু লম্বা হতো তাকে। এক্ষেত্রে রুয়াদের নত হতে হলো। নিজের লম্বা শরীরটা ঝুঁকিয়ে নরম হাতে সেবাটুকু নিল সে। রুয়াদ ঝুঁকে এলে মোহর একটু সুরে বলল, পানি দেবো, পিপাসা পাইনি? রুয়াদ আস্তে করে সম্মতি দেয়, দাও একটু। অদৃশকে দেখে বলল, মোহ, আমার ফ্ল্যাটে জঙ্গিবাদী টেরোরিস্টদের প্রবেশ করতে দিয়েছ কোন সাহসে? বলে দপ করে বসে অদৃশের পাশে। কাব্যিক সুরে কানে কানে বলে, টেলিস্কোপ ছাড়া তারার মিটমিটে আলো কেবল চোখে ধরা পড়ে বড়জোর, সমগ্র তারার হদিস মেলে না পাগল। অদৃশ চমকালো না, শান্ত চোখে তাকালেন রুয়াদের দিকে। কে বলেছে তোকে তা? রুয়াদ চোখ টিপল, আমি একজন বিজ্ঞান মনস্ক লোক মামা, ডু নট আন্ডার এস্টিমেট। এরপর কতক্ষণ দুজন গুম হয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। কলেজ জীবন, তারপর অর্ধেকটা ভার্সিটি, সবটা চক্রাকারে এক পাক ঘুরে আকাশে অসীমে মিলিয়ে গেল। তাদের চোখ ধাঁধিয়ে এলো। অনেকক্ষণ পর রুয়াদ বলে, নক্ষত্র মণ্ডলগুলো পৃথিবীর কোনো চোখে দৃশ্যমান হয় না অদ্র, তা কেবল একটি তত্ত্ব, একটি অনুকল্প। এ পাগলামি শেষ চাই। অদৃশ নির্বিকার চিত্রে বলেন, ঠিক, এ পাগলামি শেষ চাই। চল একবার বিদ্রোহ করি। নিজেকে দেখছিস আয়নায়? আমার রুমে আয়না নেই। সচেতন নাগরিক, খবরদার ভুলেও কোথাও আয়না ফেলে যেন সামনে দাঁড়িয়ে যাস না। নিজের ওপর খানিকটা মায়া, আসলে সর্বনাশ, বাঁচবি না তুই। অদৃশ বিড়বিড় করে বলেন, কেউ বাঁচবে না, নক্ষত্রেরও মৃত্যু হয়।
পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে টানতে লাগলো। সেই গন্ধে মোহর খুব কাশলো। সেই সিগারেট সইতে পারে না, তাতে সামান্য যায় আসলো না অদ্রিজের। তিনি আপন মানে সিগারেট টেনে গেলেন, ফেললেন না, একটু তাকিয়ে দেখলেনও না কাচ্ছে বা কি হচ্ছে। রুয়াদ পানি পান করে চশমা খুলে চুলে হাত বোলালো। চুল ঘেমে গেছে, গোসল করা আবশ্যক। চশমাটা টেবিলের ওপর রেখে বলল, কেন এসেছিস? ট্যুরে যাচ্ছি। সিট পাখা, লোক দরকার। কবে? আগামীকাল। আজ এসেছিস? সিট পাখা না থাকলে আসতাম না। দুম করে একটা লাথি মারল রুয়াদ। উল্টে পড়ে গেলেন অদ্রিজ। দেখে মনে হলো আর ওঠার শক্তি নেই, পড়ে রইল ওইভাবে। রুয়াদকে বললেন, যাবি তো? চল। পুরো পয়সা দিতে হবে কিন্তু, টাকা নাই আমার কাছে। অদ্রিজ অ্যানিকে বললেন, চাচা তো ভাবি, চলেন উঠি, অন্য কোথাও দেখি কেউ যায় কিনা। আমার ট্যুরে পকিনীদের জন্য কোনো সিট নেই। চলি মামা, চশমাটু, বিদায়। অদ্রিজ উঠে দাঁড়ালেন। রুয়াদ চুলে হাত বুলিয়ে কিছু ভাবলো, তারপর শুধালো, হকের বাড়ির কেউ যাচ্ছে? অদ্রিজ বেরিয়ে যেতে যেতে বলল, না, কেউ না। বললাম তো না, আমার জানা মতে ও বাড়িতে মরা দেহ বাস, ওরা ট্যুরে যায় না। তাতে তোর কি? তুই এমনিতে যাচ্ছিস না, তোর পকেটে মাল নেই। রুয়াদ বলল, হকের মেয়েকে নিবি? সামান্য ভ্রু কুঁচকে একটু ভাবলো অদ্রিজ। খুব কষ্টে কিছু স্মরণ করে বললেন, তোর ভাতিজি, ছোট দেখেছিলাম, নাম যেন কি? রুয়াদ সব কথা এড়িয়ে শুধু বললে, 9:30 বাজে, এখন যা, হক বাড়ি ফেরে খানিক পর কথা পাকা করে আয়। অদ্রিজ বললেন, কথা পাকা করে আসবো? তোর ভাতিজিকে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছি। রুয়াদ তেড়ে গিয়ে থাবা দিয়ে অদ্রিজের গলা টিপে ধরল, খবরদার, নো ফাউল টক অ্যাবাউট হার, মেরে দেবো একদম।